আসসালামু আলাইকুম আমার প্রিয় পাঠক পাঠিকারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এতদিন আমার এই চ্যানেল অফ ছিল, কোনো কিছু আমি আপলোড করতাম না। এখন থেকে ভাবছি এই চ্যানেলে আমার ভয়েস বাই আরবি বা আরবিস ভয়েস এই চ্যানেলের পাশাপাশি আরবিস ভয়েস টু এই চ্যানেলেও আমি আপলোড দিব উপন্যাস। তো সবাই আমার পাশে থাকবেন আমি এই আশাই করতেছি। যারা যারা গল্প শুনবেন সবার কাছে অনুরোধ রইল গল্পটা সবার মাঝে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে অবশেষে শুরু করছি উপন্যাস তুমিময় এক অদ্ভুত নেশা, লেখিকা রূপা, পর্ব সংখ্যা ১, ভয়েস বাই আরবি। এই বিয়ে আমি মানি না। নিজের সদ্য বিবাহিত স্বামীর মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে আছে সায়রা। পুরো নাম মেহেজাবিন সায়রা। আজই শাহরিয়া বাড়ির বড় ছেলে আরাফ শাহরিয়ার সাথে বিয়ে হয়েছে। সায়রাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আরাফ আবারও চিৎকার করে উঠল। কেন বিয়ে করেছো আমাকে? টাকার জন্য? আরে টাকা লাগলে তো আমাকে বলতে পারতে। বলে আলমারি থেকে একটা চেক বই বের করলো, খসখস করে সাইন করলো। 10 লক্ষ টাকার একটা চেক সাইরার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও 10 লাখ টাকা, আমার জীবন থেকে বিদায় হও। তোমাকে আমি কোনোদিনই স্ত্রীর অধিকার দেব না। এই টাকার জন্য তো বিয়ে করেছো তাই না? আমাকে না চিনে না জেনে যখনই শুনলে বড় লোক ছেলে অমনি বিয়েতে রাজি হয়ে গেলে। চেকটার দিকে তাকিয়ে তাচ্ছিল্যে হাসল সায়রা। অতঃপর তীক্ষ্ণ দৃষ্টিতে আরবের চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু কঠিন স্বরে বলল, 10 লাখ? বাহ! একটা মেয়ের দাম আপনাদের কাছে এতটাই সস্তা? নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করলেন, আবার নিজের ইচ্ছায় বিয়ে করলেন, আবার ইচ্ছে হলো 10 লাখ টাকা হাতে ধরিয়ে দিয়ে বললেন জীবন থেকে চলে যেতে। আসলে আপনাদের মতো কাপুরুষদের কাছ থেকে এর চেয়ে বেশি আর কি বা আশা করা যায়? কাপুরুষ শব্দটা শুনে আরাবের চোয়াল শক্ত হয়ে আসলো। সে দাঁতে দাঁত চেপে সায়রার দিকে এগিয়ে এসে বলল, তুমি আমাকে কোন সাহসে কাপুরুষ বললে? কাপুরুষকে কাপুরুষ বলবো না তো কি বলবো? আপনার গলায় কি কেউ ছুরি ধরেছিল আমাকে বিয়ে করতে? বিয়ের আগে কেন বলেননি যে আপনার এই বিয়েতে আপত্তি আছে? কেন আমার জীবনটা নষ্ট করেছিলেন? আমার কি দোষ ছিল? বাবার কথায় বিশ্বাস করে বিয়ে করাটাই কি আমার অপরাধ একমাত্র? একটু থেমে সায়রা আবার বলতে শুরু করলো, শুনুন মিস্টার আহরাফ শাহরিয়ার, আমি আপনাকে আপনি আমাকে বউ হিসেবে মানবেন না এটা আপনার সমস্যা, আমার নয়। আর আমার থেকে মুক্তি যদি সত্যি চান তবে যেমন বাবা মার বাধ্য সন্তান সেজে বিয়ে করেছেন ঠিক সেভাবেই তাদের সাথে কথা বলে ডিভোর্সের ব্যবস্থা করুন। আপনার মতো লোকের সাথে সংসার করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। যে লোক নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বাবা মার চাপে বিয়ে করে আর বাসর রাতে বলে মানি না, তেমন মেরুদণ্ডহীন মানুষের সাথে চলা অসম্ভব আমার পক্ষে। আরাব অবাক হয়ে দেখছে ১৯ বছর বয়সী একটা মেয়ে কিভাবে তার চোখের দিকে তাকিয়ে এতটা তেজ নিয়ে কথা বলছে। আরাব রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগে সায়রা বলে উঠল, আর শুনুন, আপনি যদি আমার সাথে একই রুমে থাকতে সমস্যা হয় তবে আমার জন্য আলাদা রুমের ব্যবস্থা করুন, নয়তো নিজে এই রুম থেকে বেরিয়ে যান। বলে লাগেজ থেকে নিজের কাপড় নিয়ে সায়রা ওয়াশরুমের উদ্দেশ্যে চলে গেল। আরাব রক্তবর্ণ চোখে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। রাগে ফুঁসতে ফুঁসতে বিড়বিড় করে বলল, এই মেয়ের এত সাহস আমাকে আমার এই রুম থেকে বের হতে বলছে। বাবা যদি আমাকে ব্ল্যাকমেল না করতো তবে কোনোদিনই এই মেয়েকে বিয়ে করতাম না। এদিকে রুমের ভেতরে যে তেজ সায়রা দেখিয়েছে শাওয়ারের নিচে বসতে তা জলের মতো গাল বেয়ে গড়িয়ে পড়তে শুরু করলো। ঝর্ণার পানির সাথে মিশে একাকার হয়ে গেল তার চোখের জল। সায়রা ডুকরে কেঁদে উঠে মনে মনে বলতে শুরু করলো বাবাকে, আব্বু, তো আগে বিশ্বাস করে বিয়েতে রাজি হয়েছি আমি, কিন্তু সৎ মায়ের কথায় আমাকে বিদায় করার জন্য তুমি এতটাই মরিয়া হয়েছিলে যে একবারও খোঁজ নিলে না ছেলেটা আমাকে বিয়ে করতে রাজি কিনা। মা মারা যাওয়ার পর তুমি সত্যি খুব বদলে গেছো আব্বু। তোমার কাছে এখন তোমার নতুন স্ত্রী আর তার মেয়ে সব, আমি কেউ না। ভাইয়া তুমি কোথায়? কখন আসবে আমাকে নিয়ে যেতে? অনেকক্ষণ কান্না করার পর নিজেকে কিছুটা শান্ত করে বাহিরে এলো সায়রা। দেখলো আরা বেলকনিতে দাঁড়িয়ে আছে। সায়রা আর কোনো কথা না বলে বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। সারাদিনের মানসিক এবং শারীরিক ক্লান্তিতে দ্রুতই তার চোখে ঘুম নেমে এলো। ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে তখন গভীর ভাবনায় ডুবে আছে আরাপ। সায়রার বলা কথাগুলো তীরের মতো তার বুকে বিঁধছে। সে নিজেকে প্রশ্ন করলো, আমি কি সত্যি কাপুরুষ? রাগের মাথায় কি মেয়েটাকে একটু বেশি বলে ফেললাম? এখানে তো ওর কোনো দোষ ছিল না, ও তো আমাকে চিনতও না, কিন্তু আমি বা কি করতাম? নিজের স্বপ্ন বাঁচাতে বাবার ব্ল্যাকমেলের কাছে হার মানতে হয়েছে, বাধ্য হয়ে করতে হয়েছে এই বিয়ে।
রাতের সেই ঝড়ো হাওয়ার পর প্রকৃতি যেন আজ এক অদ্ভুত প্রশান্তি নিয়ে হাজির হয়েছে। ভোরের আলো তখনও পুরোপুরি কাটেনি, আকাশে মৃদু লালাভা। ধানমন্ডির এই আভিজাত্য এলাকাটি দিনের বেলা ব্যস্ত থাকলেও এই শেষ রাতে এক মায়াবী নিস্তব্ধতায় ডুবে আছে। জানলার ভারী পর্দা ভেদ করে ভোরের স্নিগ্ধ আলো সায়রার মুখে এসে পড়ল। ফজরের আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে কাছের কোনো মসজিদ থেকে। সে পবিত্র সুর কানে যেতে সায়রার তন্দ্রা কেটে গেল। চোখ মেলতে কাল রাতে দুঃস্বপ্ন স্মৃতিগুলো এক মুহূর্তের জন্য মনের কোণে ভেসে উঠল। কিন্তু সে নিজেকে সামলে নিল। বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে বেলকনি দিয়ে আসা এক ঝোঁক ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে গেল। শাহরিয়া ভিলার এই রুমটা বেশ বড়। বেলকনি দিয়ে বাইরে তাকালে দেখা যায় সারিবদ্ধ কৃষ্ণচূড়া আর রাধাচূড়া গাছ, যাদের পাতায় ভরে শিশুর বিন্দু মুক্তোর মতো চিকচিক করছে। বাগানে হাসনাইনার গান তখনও বাতাসে হালকাভাবে মিশে আছে। দূরে লেকের পাড়ে দুই একটা প্রাতঃভ্রমণকারীর পায়ের শব্দ ছাড়া আর কোনো শোরগোল নেই। সারা অজু করার জন্য পা বাড়ালো। এই নতুন বাড়ি, অপরিচিত মানুষ, পরিবেশ আর পাশে থাকা মানুষটার চরম অবহেলা, সব মিলিয়ে এক গভীর অনিশ্চয়তা তাকে ঘিরে ধরলেও ভোরের এই নির্মল পরিবেশ আর আজানের ধ্বনি তার মনকে এক অজানা শক্তির সঞ্চার করলো। সে জানে এই কঠিন পথ তাকে একাই লড়তে হবে, আর সেই লড়াইয়ের শক্তি কেবল উপরওয়ালার কাছে প্রার্থনা করে পাওয়া যাবে। আরব তখনও বেঘরে ঘুমাচ্ছে সোফায়। তার সেই রুক্ষ মুখোশটি এখন ঘুমের ঘরে বেশ শান্ত। সায়রা এক পলক তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে জায়নামাজ বিছিয়ে নিল। বাইরের আকাশে তখন সূর্য ওঠার প্রস্তুতি চলছে, আর সায়রা মনে চলছে এক নতুন যুদ্ধের প্রস্তুতি। নামাজ শেষ করে মোনাজাত সেরে সায়রা জায়নামাজ ভাঁজ করে গুটিয়ে রাখলো। এরপর পবিত্র কোরআন শরীফ নিয়ে বেলকনিতে চলে গেল। বেলকনিটা বেশ বড়, প্রায় একটা ছোটখাটো ছাদের মতো। একপাশে একটা আরামদায়ক দোলনা, অপর পাশে একটি টেবিল ও দুটো বেদের চেয়ার। টেবিলের পাশেই রাখা একটা সোফায় বসে সায়রা কোরআন তিলাওয়াত শুরু করলো। কিছুক্ষণ পর আরামের ঘুমটা একটু পাতলা হয়ে এলো। আধো আধো ঘোরেই শুনতে পেল একটা সুমধুর ও স্নিগ্ধ নারী কণ্ঠের তিলাওয়াত। কণ্ঠটি এতটাই মিষ্টি যে আরাম মুগ্ধ চোখে চেয়ে থাকলো। অবচেতন মনে সে সুর অনুসরণ করে ধীর পায়ে বেলকনিতে গিয়ে দরজার কাছে দাঁড়ালো। সামনে তাকাতে আরাম এক অপূর্ব দৃশ্যের সম্মুখীন হলো। সায়রা তার ওড়নাটা গোল করে মাথায় পেঁচিয়ে জড়িয়ে রেখেছে। ভোরের হালকা রোদ তার উজ্জ্বল শ্যামলা গায়ের রঙে যেন সোনালি আভা চিকচিক করছে। নিচু হয়ে কোরআন পড়ার কারণে বড় বড় চোখের পাতার দৃষ্টি এখন পাতায় নিবদ্ধ। খাড়া বাঁশির মতো নাক আর শিউলি ফুলের পাপড়ির মতো নরম ঠোঁট দুটো তিলাওয়াতের সাথে সাথে আলতো করে নড়ছে। সকালে ফুটে থাকা কোনো স্নিগ্ধ ফুলের মতোই পবিত্র লাগছে সায়রাকে। আরাব আনমনে বিড়বিড় করে বলে উঠল, মাশাআল্লাহ। পর মুহূর্তে নিজেকে এভাবে সায়রার দিকে তাকিয়ে থাকতে দেখে তার সুপ্ত ইগো জেগে উঠল। মনে মনে নিজেকে ধমক দিল, সি আরাব, তুই এই মেয়ের দিকে এভাবে তাকিয়ে আছিস? আর এক মুহূর্ত না দাঁড়িয়ে এসে গনগট করে ভেতরে ঢুকে গেল। ওয়াশরুমের উদ্দেশ্যে চলে গেল। দরজা বন্ধ হওয়া জোরালো আওয়াজে সায়রার তেলাওয়াত থেমে গেল। সে দীর্ঘশ্বাস ফেলে পড়া শেষ করে দাঁড়ালো। কোরআন শরীফ যথাস্থানে রাখলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু গুছিয়ে সে রুম থেকে বের হয়ে গেল ধীর পায়ে। নিজের লিভিং রুমের সোফায় বসে নিউজ পেপার পড়ছিলেন আহসান শাহরিয়া, আরব শাহরিয়ার বাবা। সায়রাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে তিনি হাসি মুখে তার কাছে ডাকলেন। সায়রা কাছে গিয়ে বিনয়ভাবে সালাম করলো। সালামের উত্তর দিয়ে আহসান সাহেব পাশের সোফায় তাকে বসতে ইশারা করলে সায়রা বসলো। তিনি পরম মমতায় সায়রার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে সায়রা মা? এই নতুন বাড়িতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আহসান সাহেবের কথা শুনে সায়রার মনে কাল রাতে সেই বিষাক্ত স্মৃতিগুলো মনে উঠল। তবে খুব বিষণ্ণতা আড়াল করে মুখে একটা মিষ্টি হাসি টেনে সে জবাব দিল, না আঙ্কেল, কোনো অসুবিধা হচ্ছে না। সায়রার মুখে আঙ্কেল ডাক শুনে আহসান সাহেবের ভ্রু কুঁচকে গেল। তিনি কিছুটা অভিমানী স্বরে বললেন, সায়রা মা, তুমি কি এখনো আমাদের নিজেদের মানুষ ভাবতে পারছো না? সায়রা অপ্রস্তুত হয়ে বলল, এমা, না আঙ্কেল, এমন কেন হবে? তাহলে আঙ্কেল ডাকছো কেন? এই ডাকটা শুনলে নিজেকে খুব পর মনে হয়। তুমি আমাকে বাবা বলে ডাকবে। আজ থেকে তুমি আমার ছেলের বউ নয়, বরং আরেকটা মেয়ে, বুঝেছো? আহসান সাহেবের এই অকৃত্রিম ভালোবাসা সায়রার মন ছুঁয়ে গেল। সে সহজে হেসে বলল, আচ্ছা, আমি তোমাকে আব্বু বলে ডাকবো, কিন্তু তোমার কাছেও একটা আবদার আছে। তুমিও আমাকে তুমি না বলে তুই বলে ডাকবে, ঠিক আছে? আহসান সাহেব হো হো করে হেসে উঠলেন। সায়রার চিবুক ছুঁয়ে আদর করে বললেন, আচ্ছা মা, ঠিক আছে। এখন যা তুই এখান থেকে।
আহসান সাহেবের সাথে কথা শেষ করে সাইরা রান্নাঘরের দিকে পা বাড়ালো। সেখানে তার শাশুড়ি শারমিন শাহরিয়া সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত। সাইরা কিচেনে ঢুকেই মৃদু স্বরে বলল, আন্টি, আমি কি আপনাকে কোনো কাজে সাহায্য করতে পারি? মিষ্টি কণ্ঠস্বর শুনে শারমিন বেগম পিছন ফিরে দেখলেন তার নতুন বৌমা দাঁড়িয়েছে। তিনি হাতের কাজ রেখে হাসি মুখে সাইরার সামনে গিয়ে দাঁড়ালেন। সাইরা চিবুক ছুঁয়ে মমতার স্বরে বললেন, শোনো মেয়ের কথা, আন্টিকে আজ থেকে আমি তোমার মা, বুঝেছো? আমাকে আম্মু বলে ডাকবে। শাশুড়ির এমন মাতৃসুলভ কথা শুনে সাইরা আবেগপ্রবণ হয়ে পড়ল। সে চোখে জল নিয়ে কিছুটা ধরা গলায় জিজ্ঞেস করলো, সত্যি আমি আপনাকে আম্মু বলে ডাকতে পারবো? শারমিন বেগম পরম মমতায় সায়রার গাল ধরে বলল, শোনো মেয়ের কথা, মেয়ে মাকে মা ডাকবে না তো কাকে ডাকবে শুনি? কিন্তু তোর চোখে পানি কেন মা? সায়রা চোখের কোণে বিন্দু বিন্দু জলগুলো মুছে নিল। ম্লান হেসে বলল, মানুষ যখন না চাইতেও অনেক বড় কিছু পেয়ে যায় তখন তার চোখে একটু সুখের অশ্রু ঝরে। আম্মু মারা যাওয়ার পর কেউ আমাকে এভাবে ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দেয়নি, মা বলে ডাকতে বলেনি। এটাই তো সুখের কান্না আম্মু। সায়রার কথাগুলো শুনে শারমিন বেগমের বুকটা হু হু করে উঠলেন। তিনি এক মুহূর্ত না দেরি করে সায়রাকে বুকে জড়িয়ে ধরলেন, পিঠে হাত বুলিয়ে বলতে লাগলেন, আর কাঁদতে হবে না, আমাকে মা, আমার মামনিকে, আমি আছি তো। এই বাড়িতে কেউ যদি তোকে কিছু বলে শুধু একবার আমাকে জানাবি, তাকে একেবারে পিটিয়ে সোজা করে দেব। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে এক চঞ্চল মেয়ের কণ্ঠস্বর ভেসে এলো, ওরে বাবা, এখন এক মেয়েকে পেয়ে গেছো বলে আর এক মেয়েকে ভুলে যেও না আম্মু। সায়রা আর শারমিন বেগম দুজনে পিছন ফিরে দেখলেন আরিশা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। আরিশাকে দেখে সায়রা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই আজকে এত সকাল সকাল ঘুম থেকে উঠলি কিভাবে? আরিশা সায়রার দিকে এগিয়ে এসে মজা করে বলল, আমি স্বপ্নে দেখলাম তুই আমার আম্মুকে নিজের আম্মু বানিয়েছিস, আর আমার আম্মু তোর কথা শুনে আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। তাই ভয় পেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আম্মুর কাছে আসছিলাম। এসে দেখি সত্যি সত্যি তুই আমার আম্মুকে নিজের করে নিয়েছিস। আরিশের কথা শুনে শারমিন সাহারিয়ার মেয়ের কান ধরে আদুরে গলায় বলল, তবে রে, তুই এখন থেকে আমার মেয়েকে হিংসা করা শুরু করেছিস? হিংসা করবো না তো কি করব? তুমি তোমার পুত্রবধূকে পেয়ে নিজের মেয়েকেই ভুলে গেলে? হিংসা তো হবেই। আরিশা অভিমানী সুরে কথাটা বলল। অতঃপর সায়রার দিকে তাকিয়ে যোগ করলো, আর তুই, তুই কিভাবে পারলি শাশুড়িকে পেয়ে তোর বেস্ট ফ্রেন্ডকে ভুলে যেতে? এখন তো আবার আমি তোর একমাত্র ননদও। মানুষের মুখে শুনেছিলাম শাশুড়ি আর বৌমা সারাক্ষণ ঝগড়া করে। আমি ভেবেছিলাম আমার আম্মু আর ভাবি যখন ঝগড়া করবে তখন আমি ভালো ননদ সেজে মাঝখানে গিয়ে মিটমাট করে দেবো। কিন্তু এখন তো দেখছি বউ শাশুড়ি এতই পীড়িত, আমি কাবাব মে হাড্ডি হয়ে গেছি। এরপর এরপর আরিশা দুজনের দিকে তাকে নাটকীয় ভঙ্গিতে বলল, তোমাদের দুজনের কারণে আমার মনের ইচ্ছাটা অপূর্ণই থেকে গেল। আল্লাহ তোমাদের মাফ করবে না? আমার কত শখ ছিল মা আর ভাবি ঝগড়া দেখবো, সব মাটি হয়ে গেল। আরিশার কথা শুনে শারমিন শাহরিয়া এবং সায়রা দুজনে হেসে ফেলল। হাসতে হাসতে সায়রা বলল, তোরা দুজনেই আমার মেয়ে, একজনকে গর্ভধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছি, অন্যজনকে আল্লাহ আমার ঘরে রহমত হিসেবে পাঠিয়েছে। মেয়ে হোক বা পুত্রবধূ, তোদের প্রতি আমার ভালোবাসা সবসময় এক সুতোয় গাঁথা থাকবে। তোরা দুজন সবসময় আমার ঘরের আলো করে রাখবি। ঘরের বাইরের মানুষ যখন তোদের দেখবে তারা যেন মনে করে তোরা দুজন বোন। নাস্তার টেবিলে বসে সবাই নাস্তা করছে। পাশে দাঁড়িয়ে আছে সায়রা। শারমিন শাহরিয়া অনেকবার বলেছে সায়রাকে যেন সবার সাথে বসে নাস্তা করতে, কিন্তু সায়রা কিছুতেই তাকে ফেলে নাস্তা করবে না। ঠিক তখনই সায়রার দৃষ্টি গেল সিঁড়ির দিকে। তার চোখের পলক যেন মুহূর্তে থমকে গেল। আরব সিঁড়ি দিয়ে নিচে নামছে। মনে হচ্ছে পুরো ড্রয়িং রুমের আলো যেন তার উপর এসে থেমে গেছে। ওর গায়ের উজ্জ্বল শ্যাম রঙে রোদে পড়া তামাটে ভাব মতো এক ধরনের আভিজাত্য ছড়াচ্ছে। ফিটফাট পোশাকের নিচে বলিষ্ঠ দেহ আর চওড়া কাঁধ তার পুরুষালী ব্যক্তিত্বকে আরো বেশি গুণ বাড়িয়ে দিয়েছে। ওর মুখের গড়নে এক অদ্ভুত আভিজাত্যের রুচির ছাপ, তীক্ষ্ণ চিবুক আর সুদীর্ঘ জলাইন চেহারায় এক ধরনের গাম্ভীর্য ফুটিয়ে তুলেছে। পরিপাটি করে জেল দিয়ে চুলগুলো সেট করা আর গভীর কালো চোখের মনি যেন কথা না বলেও অনেক কিছু বলে যাচ্ছে। ওর ঠোঁট দুটো শক্ত করে চেপে রাখা, যা বুঝিয়ে দিচ্ছে ভেতরে কোনো এক দৃঢ় সংকল্প বা গাম্ভীর্য। প্রতিটি পদক্ষেপে যেমন আত্মবিশ্বাস আছে তেমনি মুখে আছে এক শান্ত কিন্তু দৃঢ় অভিব্যক্তি। আরবের পুরো অবয়ব আভিজাত্য মেশানো এক বলিষ্ঠ পৌরুষ ফুটে উঠেছে।
সায়রা দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল। যে লোক এই বিয়েটাকে মানতে চায় না তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকার কোনো মানে হয় না। আরাব এসে চেয়ার টেনে বসলো। শারমিন ছেলেকে নাস্তা পরিবেশন করলেন। আরাব একবার এদিক ওদিক না তাকিয়েই চুপচাপ নাস্তা খেতে শুরু করলো। খেতে খেতে আহসান শাহরিয়ার ছেলেকে উদ্দেশ্য করে বলতে শুরু করলেন, কাল থেকে তুমি ভার্সিটিতে জয়েন করছো? আরাব খুব ছোট করে বলল, হুম। তাহলে সায়রা আমাকেও তোমার সাথে ভার্সিটিতে নিয়ে যাবে, আর আসার সময় সাথে করে নিয়ে আসবে। বাবার কথা শুনে আরবের খাওয়া হাত থেমে গেল। সে দৃষ্টি ঘুরিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করিয়েছো? বিয়ে করেছি, কিন্তু সংসার করব এমন কথা দেইনি। আমি এই বিয়ে মানি না। তাই স্বামীর কোনো অধিকার দায়িত্ব আমি পালন করতে পারবো না। আর ওকে অন্য রুম দিয়ে দাও। আমি কারোর সাথে আমার ব্যক্তিগত রুম শেয়ার করব না। ছেলের মুখে এমন কথা শুনে আহসান সাহেব বেশ রেগে গেলেন। তিনি বললেন, তুমি কি বলছো এসব? ওকে আলাদা রুম দেওয়া মানে? ও কোনো বাহিরের কেউ নয়, তোমার বিবাহিত স্ত্রী। তার সাথে রুম শেয়ার করতে পারবে না মানে? আরব নির্বিকার স্বরে বলল, আমি ওকে আমার বউ হিসেবে মানি না। আর বিয়ে, সে তো তুমি আমাকে বাধ্য করেছো করতে। বাবা ছেলের এই তিক্ত কথোপকথন শুনে পাশে দাঁড়িয়ে থাকা সায়রার চোখ ঝাপসা হয়ে আসলো। সে আপ্রাণ চেষ্টা করছে যাতে চোখের পানি উপচে না পড়ে। নিজেকে সামলে নিয়ে শান্ত কণ্ঠে তাদের উদ্দেশ্যে বলল, আব্বু তুমি শান্ত হও, রাগ করলে তোমার প্রেশার বেড়ে যাবে। এরপর আরাফের দিকে তাকিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, আমি আজ থেকে আরিশার সাথে ওর রুমে থাকবো। এরপর বাবা ছেলের মধ্যে আর কোনো কথা হলো না। তারা চুপচাপ খাওয়া শেষ করে টেবিল থেকে উঠে চলে গেল। এখন খাওয়ার টেবিলে শুধু সায়রা আর শারমিন বসে আছে। সায়রার মনের ভেতর যেন ঝড় বইছে, তাতে তার খাওয়ার সব ইচ্ছাই মরে গেছে। সায়রাকে চুপচাপ বসে থাকতে দেখে শারমিন শাহরিয়া খাওয়ার জন্য বললেন, কিন্তু সায়রা অস্পষ্ট স্বরে বলল, আমার খেতে ইচ্ছা করছে না আম্মু। শারমিন শাহরিয়া এবার মৃদু ধমক দিয়ে খাবারগুলো নিজের প্লেটে তুলে নিলেন। অতঃপর সায়রাকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলেন। সায়রা এতক্ষণ খুব শক্ত থাকার চেষ্টা করছিল, কিন্তু এই অকৃত্রিম আদর পেয়ে সে আর নিজের চোখের পানি আটকে রাখতে পারল না। তার বাঁধ-ভাঙা কান্না দেখে শারমিন অস্থির হয়ে উঠলেন। তিনি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, কাঁদছিস কেন? আরবের কথায় কষ্ট পেয়েছিস? সায়রা কান্নায় ভেঙে আসা গলায় ধরা গলায় বলে উঠল, আমি যদি কোনোদিন চলে যাই আমাকে মনে রাখবে তো আম্মু? তোমার আরো একটা মেয়ে ছিল, হয়তো অল্প কয়েকদিনের জন্যই ছিল, তবুও তো ছিল। আমায় মনে রাখবে তো আম্মু? আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং সবাই আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন, এবং অবশ্যই জানাবেন আমি পরবর্তী পর্ব আনবো কিনা। ধন্যবাদ।